খাওয়া দাওয়া করে 1 ঘন্টার মধ্যে নানু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। প্রায় বছরখানেক পর নানু বাড়িতে আসছে মেঘ। বাড়িতে এসে মেঘ ব্যাগ রেখেই ঘুরতে চলে গেছে। হালিমা খান ফোন করে বাসায় জানিয়েছে মেঘ নানা নানুর সঙ্গে গল্পগুজব করে 2 মামার বাড়িতে ঘুরছে। এতদিন পর মামাতো ভাই বোন মেঘকে পেয়েছে, খুশিতে আত্মহারা হয়ে গেছে। 2 বোন 3 ভাই সবাই মেঘের থেকে বয়সে ছোট। মেঘ মামা বাড়িতে গেলে কাজিনদের ঈদ ঈদ লাগে। মেঘের মামা খালাদের মধ্যে মেঘের আম্মুই সবার বড়, তারপর 2 মামা, সবার ছোট আরেক খালা। মেঘ বিকেল বেলা আম্মুর ফোন থেকে খালামণিকে কল দিয়ে ভাই বোনের সাথে কথা বলেছে। খালামণিকে আসতে বলেছে। খালামণির 2 মেয়ে 1 ছেলে। বড় মেয়েটা মেঘের প্রায় সমবয়সী, এখন ইন্টারমিডিয়েটে পড়ছে। ছোট মেয়ে ক্লাস 6-এ পড়ে। ছেলেটার বয়স সবে 5 বছর। মেঘ যতবারই নানু বাড়িতে আসে ততবারই খালামণিকেও আসতে হয়। সারাদিন হই হুল্লোড়ে থেকে মেঘ বাসার কথা প্রায় ভুলেই গেছে। এদিকে আবির সন্ধ্যার কিছুক্ষণ পরই বাসায় আসছে। গেটের বাইরে থেকে মেঘের ব্যালকনির দিকে তাকিয়েছে। মেঘের রুমের লাইট অফ দেখেই আবির কপাল গুটায়। বাড়ির পরিবেশ বরাবরের মতোই ঠান্ডা। আকলিমা খান আজ আদিকে সোফায় বসে পড়াচ্ছেন। মালিহা খান আহমেদ খানের কাছে বসে আছেন। মিম আর রুমে পড়েছে। মিম তার রুমে পড়তেছে। আবির রুমে গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর আলী আহমেদ খানের রুমে গেল। আব্বুর রুম থেকে বেরিয়ে আসতেই আকলিমা খান শুধালেন, তোমাকে খেতে দেব? দাও। আকলিমা খান আবিরকে খেতে দিয়েছেন। আবিরের সাথে মিম আর আদিও কিছুক্ষণ পর খেতে বসেছে। আবির আশেপাশে তাকাচ্ছে, বারবার উপরে তাকাচ্ছে, মনে মনে মেঘকে খুঁজছে। সচরাচর এত তাড়াতাড়ি আবির খায় না, আজ মেঘকে দেখার জন্যই অসময় খেতে বসেছে। মামুনিকেও দেখতে পাচ্ছে না, জিজ্ঞেস করতেও কেমন জানি লাগছে। আবির তাড়াহুড়ো করে খাওয়া শেষ করে সিঁড়ি দিয়ে উঠছে। মেঘের রুম পেরিয়ে গিয়েও থমকে দাঁড়িয়েছে। মনের ভিতর কেমন জানি খুঁতখুত করছে। 2 কদম পিছিয়ে দরজায় হাত রেখে ধাক্কা দেয়নি, নিজের রুমে গিয়ে শুয়ে পড়েছে। সকালে ঘুম ভাঙে আদির ডাকে। আদি দরজা থেকে ডেকে জিজ্ঞেস করে, আম্মু বলছে কি খাবে বলতে? আবির ঘুমের মধ্যেই বলছে, কাকি আর রান্না করতে হবে না, মামুনিকে বল যা খুশি রান্না করতে। তোর মামুনি বাসায় নেই? আবির সহসা চোখ মেলে ক্ষুদ্র পরিসরে তাকিয়ে প্রশ্ন করলো, কোথায় গেছে? মেঘাপু নানু বাড়ি গেছে। হ্যাঁ, না, মেঘাপু গেছে। আবির সহসা চোখ মেলে ক্ষুদ্র পরিসরে তাকিয়ে প্রশ্ন করলো। আবির সঙ্গে সঙ্গে শোয়া থেকে উঠে বসলো। মেঘ বাসায় নেই অথচ সে কিছুই জানে না। আদি চলে যেতেই আবির সঙ্গে সঙ্গে মেঘের নাম্বারে কল দিয়েছে, কিন্তু মেঘের ফোন বন্ধ। মেঘ রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে, অথচ আবির কিছুই টের পায়নি। ভাবতেই আবিরের বুক কাঁপছে। এদিকে মেঘের ফোন বন্ধ পেয়ে আবির রীতিমতো ঘামতে শুরু করেছে। বাধ্য হয়ে মামুনিকে কল দিয়ে কথা বলেছে, মেঘের কথা জিজ্ঞেস করেছে। মেঘ ভোরবেলা উঠেই কোথাও ফুল আনতে চলে গেছে। আবির মামুনির সাথে কথা শেষ করে সহসা তানভীরের রুমে গেছে। তানভীর তখনও ঘুমে বিভোর হয়ে আছে। গতকাল রাতে প্রায় 1টার দিকে বাসায় আসছে। সকালেই তাড়াতাড়ি চলে গেল। মা বোনের খবরই নেওয়া হয়নি। হালিমা খান যাওয়ার আগে তানভীরকে কল দিয়েছিল, কিন্তু তানভীর ব্যস্ততার কারণে কথা বলতে পারেনি। কল রিসিভ করে শুধু বলেছিল, পরে ফোন দিচ্ছি। পরে আর সময় হয়ে ওঠেনি। বাসায় ফিরতে দেরি হয়ে গেছে বলে এত রাতে আম্মুকে ডাকেনি। তানভীর ঘুমাচ্ছে দেখে আবিরেও আর ডাকেনি। আবির দুপুরের দিকে আবারও মেঘের নাম্বারে কল দিয়েছে, কিন্তু মেঘের নাম্বার তখনও বন্ধ। বিকেলে বাসায় ফিরে কি যেন ভেবে মেঘের রুমের দরজা ধাক্কা দিয়েছে। বিকেলের অল্প রোদে রুমের দেয়ালগুলো আলোকিত হয়ে আছে। আবিরের চোখ পড়ে বিছানার দিকে। বিছানার উপর আবিরের দেয়া সব গিফট সুন্দর করে গুছিয়ে রেখেছে। আবির ভ্রু কুঁচকে সূক্ষ্ম নেত্রে তাকায়। হঠাৎ আবিরের চোখ পড়ে টেবিলের উপর রাখা ফোনের দিকে। আবির এগিয়ে গিয়ে ফোন হাতে নিয়ে দেখলো মেঘ ফোন বন্ধ করে টেবিলের উপর রেখে চলে গেছে। অভিমানী মেঘ আবিরের রাগ সহ্য করতে না পেরে আবিরের স্মৃতি রেখে দূরে চলে গেছে। এদিকে মেঘের ফোন বন্ধ পেয়ে তামিম, মিনহাজ, মিষ্টি সবাই বন্যাকে কল দিচ্ছে। মেঘ যে নানা বাড়ি যাবে এটা বন্যাকেও বলেনি। 2 দিন হয়ে যাচ্ছে মেঘের ফোন বন্ধ পেয়ে বন্যা তানভীরকে কল দিল। তানভীর তখন বাইকে। বন্যার দ্বিতীয় কল টের পেয়ে বাইক সাইড করে কল রিসিভ করলো। বন্যা সালাম দিয়ে প্রশ্ন করলো, মেঘ কোথায় আছে? বনু নানু বাড়ি গেছে। কবে গেছে? 2 দিন হলো। আমার সঙ্গে তো ওই দিন রাতেই কথা হলো, বললো না তো। তোমার বান্ধবী আমাকেও বলেনি, আমি পরের দিন শুনছি। মেঘের ফোন বন্ধ কেন? ফোন বাসায় রেখে চলে গেছে। কেন? আমি কি করে বলবো?
কবে আসবে? জানি না। আপনি না ওর ভাই, জানেন না কেন? আমাকে না বললে আমি কিভাবে জানবো? আম্মুও জানে না। বনুর যেদিন ইচ্ছে হবে সেদিন আসবে। ও আচ্ছা, রাখি তাহলে। শোনো, জি। তোমার হাতের কি অবস্থা? এখন কিছুটা ঠিক হয়েছে। ওষুধগুলো খাচ্ছো সময় মতো? জি। আপনি কেমন আছেন? তানভীর ভ্রু উঁচিয়ে মৃদু হেসে বলল, আলহামদুলিল্লাহ ভালো। কোথায় আছেন? রাস্তায় বাইকে। সরি, অসময়ে কল দিলাম। সমস্যা নেই, বলো। আর কিছু বলবো না, রাখি এখন। আচ্ছা, কি আর করা। এক সপ্তাহ পেরিয়ে গেছে, মেঘের সঙ্গে কারোই যোগাযোগ নেই। তানভীর, আবির, মিমরা যখনই কল দেয় মেঘ আশেপাশে কোথাও থাকে না। কাছে থাকলেও আবিরের কথা শুনলেই মেঘ নিরুদ্দেশ হয়ে যায়। হালিমা খান সারা বাড়ি খুঁজেও মেঘকে পান না। 4-5 দিন হলো মেঘের খালামণি আসছে। নানু বাড়িতে মেঘকে নিয়ে মোট 9 জন কাজিন। তানভীর আসলে পরিপূর্ণ হতো। রাত 12টা থেকে 1টা পর্যন্ত আড্ডা দিয়ে ঘুমায়। সকাল থেকে উঠে হই হুল্লোড়, খেলাধুলা, নানার সঙ্গে ঘোরাঘুরি, নানুর হাতের পিঠা খাওয়াতে ব্যস্ত থাকে। এই কয়েকদিনে মেঘের মন অনেকটা হালকা হয়ে গেছে। হালিমা খানকে দিয়ে প্রতিদিনই মাহিলা খানকে কল দেয় মেঘ। বড় আব্বু আর বড় আম্মুর খবর নেয়, কিন্তু নিজে কথা বলে না। এমনকি তানবীরের সঙ্গেও কথা বলে না। মেঘের সঙ্গে কথা বলতে না পেরে এদিকে আবিরের মাথা নষ্ট হয়ে যাচ্ছে। প্রতিদিনই মামুনিকে কল দেয়, কিন্তু মেঘকে একবারও কাছে পায় না। আজ ইচ্ছে করেই আবির রাত 11টায় কল দিয়েছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়বার কল দেওয়ার পর অবশেষে কল রিসিভ হলো, কিন্তু কোনো কথা বলছে না। আবির প্রখর তপ্ত স্বরে ডাকলো, মেঘ। মেঘ নিশ্চুপ, কোনো কথা বলছে না। আবির পুনরায় মোলায়েম কণ্ঠে বলল, কথা বলবি না? মেঘ ঢোক গিলে শান্ত স্বরে বলল, বলুন। কি করছিস? ঘুমাবো। রাতে খেয়েছিস? জি। বাসায় আসবি কবে? জানি না। ক্লাস মিস হচ্ছে না? হোক। তবুও আসবি না? না। বাসার মানুষদের মিস করিস না কেন? বিরক্ত বোধ করছিস? মেঘ সশব্দে হেসে আস্তে করে বলল, না, হয়তো আমি কারো বিরক্তিকর কারণ হচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ। মেঘের তীব্র অভিমান বুঝতে পেরে আবির আর কিছুই বলতে পারল না। মেঘ কল কেটে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। এর আগে কখনো আবিরের সঙ্গে এত অভিমান নিয়ে কথা বলেনি মেঘ। আবির কল দিলেই রাগ অভিমান সব মিলিয়ে যায়। অথচ এবার মেঘের মন পাথরের ন্যায় শক্ত হয়ে গেছে। আবিরের মোলায়েম কোমল কণ্ঠস্বর অষ্টাদশীর অভিমানের পাহাড় ভাঙতে ব্যর্থ হলো। এরপর থেকে প্রতিদিনই আবির রাত 11টার পরে মামনির নাম্বারে কল দেয়। হালিমা খান 10টা 10:30 নাগাদ ঘুমিয়ে পড়েন। তারপর মেঘ আম্মুর ফোন নিয়ে গেম খেলে। আবিরের কল কাটার সাধ্যই হয় না বলে বাধ্য হয়ে কল রিসিভ করে। প্রতিদিনই 2-1টা কথা বলে মেঘ কল কেটে দেয়। আজ শুক্রবার। গত রাতে মেঘের সঙ্গে কথা বলেই আবির ঘুমিয়েছে। 10টা বাজে, এখনও আবির ঘুমোচ্ছে। মামনির নাম্বার থেকে কল আসতেই আবির ঘুমের মধ্যে কল রিসিভ করলো। ঘুমন্ত অবস্থায় বলল, মামুনি। না, আমি মেঘ। ম্যাম বলুন। ঘুমাচ্ছেন? পরে কল দিব? বলুন, আমার ঘুম শেষ। মেঘ মলিন হেসে বলল, ভাইয়াকে কল দিচ্ছি, ভাইয়া কল ধরছে না। কেন, কোনো দরকার? নানুমণি ভাইয়াকে আসতে বলতেছে, আর আমরাও চলে যাব আজ। আচ্ছা, আমি তানভীরকে বলে দিব। আর একটা কথা, বলুন। আম্মু বলতেছিল ভাইয়ার সঙ্গে আপনিও আসার জন্য। মামুনি বলছে, তার মানে আপনি চান না আমি আসি? আপনার ইচ্ছে হলে, সুযোগ থাকলে আসবেন। আমি কাউকে জোর করে তার বিরক্তিকর কারণ হতে চাইছি না। রাখছি। আবির মুচকি হেসে তাড়াতাড়ি উঠে তানভীরের রুমে ছুটে গেল। তানভীর সকালে খেয়ে আবার শুয়েছে। আবির তপ্ত স্বরে ডাকলো, তানভীর ওঠ। আবির কণ্ঠস্বর শোনা মাত্র তানভীর হকচকিয়ে উঠল। গলা খাকারি দিয়ে প্রশ্ন করলো, কি হলো ভাইয়া? আবির মুচকি হেসে বলল, বউ কল দিয়েছে, তাকে আনতে যেতে হবে, তাড়াতাড়ি রেডি হ। বাপরে বাপ, এত খুশি! বউটাকে কতদিন ধরে দেখি না, বুকের ভেতর শূন্যতা অনুভব করছি। তুই বুঝবি না। আহা গো। ভন্ডামি না করে তাড়াতাড়ি উঠে রেডি হ। তানভীর রেডি হতে হতে আম্মুকে কল দিয়েছে গাড়ি নিয়ে বাড়ি পর্যন্ত যাওয়া যাবে কিনা জানার জন্য। মেঘদের নানুর বাড়ির এদিকে রাস্তা করতেছে, গাড়ি বাড়ি পর্যন্ত যাবে না। যাওয়ার দিন অনেকটা পথ হেঁটে যেতে হয়েছে, এজন্যই তানভীর আর আবির বাইক নিয়ে বেরিয়েছে। আবির আজ সাদা রঙের পাঞ্জাবি পরেছে আর তানভীর ধূসর রঙের। পাশাপাশি দুই ভাই বাইক চালিয়ে যাচ্ছে। তানভীর হঠাৎই ডাকলো, ভাইয়া, বল। একটা গান গায়। তো
তোর মন চাইলে গা, আমায় বলছিস কেন? এই গানটা শুধু তোমার জন্য। তুমি রাজি থাকলে শুরু করব, গাইবো। গা। তানভীর গলা খাকাটি দিয়ে গাইতে শুরু করলো। এসেছি তোকে নিয়ে ফিরব বলে, মনেরই পথ চিনে আয় না চলে, তোর ছেড়ে জ্বর বুকে ছাড়ে না। তানভীরের গান শুনে আবির ঘাড় ঘুরিয়ে তাকিয়েছে। হেলমেটের আড়ালে আবিরের অভিব্যক্তি বোঝার উপায় নেই, তবুও তানভীর গান বন্ধ করে দিয়েছে। ফাঁকা রাস্তা, নিরিবিলি পরিবেশ, দুপাশে সারি সারি গাছ। আবির আচমকা এক হাতে হেলমেট খুলে সাইডে রেখে গাইতে শুরু করলো। এসেছি তোকে নিয়ে ফিরবো বলে, মনেরই পথ চিনে আয় না চলে, তোর ছেড়ে জ্বর বুকে ছাড়ে না, পারছে তোকে ছাড়া না রে না। আবিরের কণ্ঠে গান শুনে তানভীর আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। তানভীরের বাইকের গতি কমে গেছে। তানভীর ভাবছিল আবির রাগ করবে, অথচ আবিরও গান গাইছে। তৎক্ষণাৎ তানভীর নিজের হেলমেটও খুলে ফেলেছে। বাইকের স্পিড বাড়িয়ে আবারও আবিরের সমান্তরালে গিয়ে আবিরের সম্মস্বরে গান ধরল। অনেকটা পথ দু ভাই একে অপরের গান গাইতে গাইতে অবশেষে তানভীরের নানা বাড়ি পর্যন্ত চলে আসছে। বাইকের শব্দে মেঘ সহ বাকি কাজিনরাও বাড়ির ভেতর থেকে দৌড়ে বেরিয়ে আসছে। তানভীরকে দেখেই মেঘ আহ্লাদি কণ্ঠে ডাকলো, ভাইয়া। আসছে এখন ঢং করতে। 7 দিনে একবারও ভাইয়ের কথা মনে হয়নি, নিষ্ঠুর কোথাকার। মেঘ হেসে বলল, কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। তানভীর বাকি কাজিনদের সঙ্গে গল্প করতে করতে বাড়ির ভিতর চলে গেছে। কাজিনদের পছন্দ মতো খাবার নিয়ে আসছে তানভীর, যেগুলো সবাইকে দিচ্ছে। মেঘ মনের বিরুদ্ধে গিয়েও একবার পেছন ফিরে দেখলো আবির আসছে কিনা। আবিরকে দেখতে না পেয়ে চিবুক নামিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। আবির ভাইকে বলার পরও আসলো না, ভাবতেই মেঘের মন বিষণ্ণতায় ছেয়ে গেছে। একটু সামনে এগুতেই পুরুষালী কণ্ঠ ভেসে আসে, কেমন আছেন ম্যাম? সুপরিচিত প্রিয় কণ্ঠস্বর মস্তিষ্কের সঙ্গে সঙ্গে অষ্টাদশীর হৃদয়কেও আন্দোলিত করেছে। মেঘ আকস্মাৎ পেছনে ফিরে তাকাতেই সরাসরি নজর পড়ে আবিরের মলিন মুখমণ্ডলে। নিজের প্রতি করা বেদহক অবহেলা আবিরের চোখে মুখে লেপ্টে আছে। অষ্টাদশী নিষ্পলক চেয়ে থাকে, খানিকক্ষণ পরখ করলো আবিরকে। আবিরের পরিশ্রান্ত চেহারা দেখে অষ্টাদশীর বুকের ভেতর চিনচিন ব্যথা অনুভব হলো। হৃদয়ের ক্লেশ উপেক্ষা করে মাথা নিচু করে নীরের কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ। কথাটা বলতে দেরি হয়েছে, অথচ মেঘের বাড়ির ভেতরে যেতে দেরি হয়নি। মেঘ ভেতরে চলে গেলেও আবির পূর্বের জায়গাতে নিশ্চুপ দাঁড়িয়ে আছে। এই কয়েকদিনের এলো পাথারি চলাচলে আবিরের কাদম্বিনীর চেহারা লাবণ্য অনেকটাই কমে গেছে। দেখেই বোঝা যাচ্ছে অযত্নে কাটছে তার প্রেয়সীর দিন। নানু বাড়িতে বাধা দেওয়ার কেউ নেই। হালিমা খান বকা দিলে মামারা, খালা খালুরা, নানা নানু আহ্লাদে মেঘকে মাথায় তুলে রাখে। তাদের অতিরিক্ত আদরে এ কয়দিন খেয়ে না খেয়ে ছুটোছুটি করেছে। আবির চোখ বন্ধ করে সুদীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বাড়ির ভেতরে ঢুকলো। সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে নানা রুমে গিয়ে বসলো। কিছুক্ষণের মধ্যে মেঘের খালামণি আর দুই মামি নাস্তা নিয়ে আসছে। আবির তানভীর পছন্দ মতো পিঠা আর অন্যান্য খাবার। হালিমা খান কয়েকবার এসে দেখে গেছেন। উনি ব্যাগ গোছানোয় ব্যস্ত। নাস্তা খেয়ে তানভীর, আবির আরো একজন কাজিন মিলে ঘুরতে গেছে। সবার নানু বাড়িতেই অপ্রকাশিত অনেক স্মৃতি জড়িয়ে থাকে। তানভীর আশেপাশে ঘুরছে, ছোটবেলায় বন্ধুদের মধ্যে যারা বাড়িতে ছিল তাদের সঙ্গে গল্পগুজব করছে। তারপর বাড়িতে এসে হাত মুখ ধুয়ে খেতে বসেছে। আবিরদের উদ্দেশ্যে দুই মামি মিলে এলাহি আয়োজন করেছেন। অবশ্য এত আয়োজনের পেছনে মেঘেরই হাত। ছোটবেলায় আবির মেঘের নানু বাড়িতে আসছিল কিনা তা মেঘ জানে না। মেঘের কাছে মনে হচ্ছে এটাই আবিরের প্রথম আগমন। নানু বাড়িতে আবির ভাইয়ের খবরাখবরের যেন কোনো রকম ত্রুটি না থাকে, তাই মেঘ নিজে সব লিস্ট করে দিয়েছে। রান্নার তদারকিও মেঘই করেছে। আবিরের পছন্দের তালিকায় যতটুকু মেঘ জানে সবটাই করিয়েছে। বেশ কয়েকটা রেসিপি মেঘ নিজেই রান্না করেছে। সঙ্গে তানভীরের পছন্দ মতো রান্না হয়েছে। সালাদ থেকে শুরু করে যা যা মেঘের পক্ষে করা সম্ভব সে সবই সে করেছে। ওরা আসতেই দেখা করে মেঘ লুকিয়ে পড়েছে। একবারের জন্য ওদের সামনে আসতে না। তানভীর আবিরের সঙ্গে অন্যান্য কাজিনরাও খেতে বসেছে। তানভীর আচমকা আবিরের দিকে তাকিয়ে ডাকলো, ভাইয়া। কি?
আবেগে বেশি খেয়ে ফেললো না আবার? আবির আর চোখে তানবীরের দিকে তাকালো। তানবীরের মুখে রহস্যময় হাসি। আবির ভুরু গুটাতে তানবীর বিড়বিড় করে বলল, আমি খবর পেয়েছি, তোমার জন্য আজকে স্পেশালি আমার বোন নিজের হাতে রান্না করেছে। আবির ভুরু উঁচিয়ে ওষ্ঠ বাঁকিয়ে তানবীরের দিকে তাকিয়ে আছে। তানবীর মুচকি হেসে বলল, এভাবে আমায় না দেখে আমার বনুটাকে দেখলেও তো পারো। আবির গলা খাকারি দিয়ে বিড়বিড় করে বলল, সময় হোক তখন দেখবি, তোর বোন ব্যতীত কোনো দিকে তাকাবই না। তানভীর নিঃশব্দে হাসলো। সাথে আবিরও। খাওয়া দাওয়া শেষ করে সবার সঙ্গে আরো কিছুক্ষণ গল্প করে বাসার উদ্দেশ্যে বের হলো। মেঘ আর হালিমা খানও সবার থেকে বিদায় নিয়ে বেরিয়েছে। মেঘের কাজিনরাও মেঘদের সঙ্গে কিছুটা এগিয়ে আসছে। মেঘ তানভীরকে উদ্দেশ্য করে গম্ভীর স্বরে বলল, ভাইয়া আমি তোমার সাথে যাব। তানভীর সহসা জানালো, আমি তোকে নিতে পারবো না। কেন? তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, আব্বু কি বলছিল মনে নাই, আমি যেন তোকে নিয়ে বাইক না চালাই। কেন আমাকে নিয়ে চালালে কি হবে? তানভীর আকাশের পানে তাকিয়ে বলল, আব্বুর আমাদেরকে নিয়ে টেনশন হয়, তুই আমি একসঙ্গে গেলে বাই চান্স অ্যাক্সিডেন্ট হলে আমাদের কিছু হয়ে গেলে কি হবে, সেই ভেবেই আব্বু ভয় পায়। তুই ভাইয়ার সঙ্গে যা, আমি আম্মুকে নিয়ে যাচ্ছি। অ্যাক্সিডেন্ট করলে করব, মরে গেলে যাব, তবু আমি তোমার সাথেই যাব। তানভীর শক্ত কণ্ঠে বলল, বনু, বাজে কথা একদম বলবি না। আমার কিছু হলেও সমস্যা নাই, কিন্তু আমার কারণে তোর কিছু হলে আমাকে আব্বু মার্ডার করে ফেলবে। মেঘ ভ্রু কুঁচকে বলল, ওনার সাথে গেলে যে আমার কিছু হবে না তার কি গ্যারান্টি আছে? গ্যারান্টি আমি তোকে দিচ্ছি, কিছু হবে না তোর। মেঘ রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তবু তুমি আমায় নিয়ে যাবে না? আব্বুর কথা অমান্য করলে আমায় বাড়িতে জায়গা দেবে না রে বোন। তুই কি চাস তোর এই হতবাকা ভাইটা অকালে বাড়ি থেকে বেরিয়ে যাক? মেঘ রাগে কটকট করে বলল, হয়েছে, আর ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে না। নিয়ে যাও আম্মুকে, আমিও বাসায় গিয়ে আব্বুকে বিচার দিব। তানভীর হেসে আম্মুকে গাড়িতে বসতে বলল। হালিমা খান উঠতে তানভীর বাইকে স্টার্ট দিল। এদিকে আবির এতক্ষণ যাবৎ কোনো কথাই বলেনি। ওরা কিছু দূর যেতেই আবির বাইক স্টার্ট দিতে দিতে বলল, কেউ কি আমার সঙ্গে বাইকে যেতে বিরক্ত বোধ করছে? মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে নিজের ব্যাগটা মাঝখানে রেখে 2 সেকেন্ডের মধ্যে বাইকে উঠে বসেছে। আবির লুকিং গ্লাসে তাকিয়ে প্রেয়সীর রাগান্বিত মুখবিহ্বল দেখে মৃদু হেসে বাইকে স্টার্ট দিল। মেঘের রাগ অতি সহজে কমবে না, এটা আবির বেশ বুঝতে পারছে। মেঘের ছোট থেকেই এই স্বভাব। নিজের পছন্দের কোনো জিনিস কাউকে দিতে চায় না, এমনকি কেউ না। আর যদি কারো উপর রাগ ওঠে তাহলে এত সহজে রাগ কমে না। কথা বললেও রাগে কটমট করতে করতেই বলে। বড় হয়েছে ঠিকই, তবে এখনও আগের স্বভাবই আছে। তানভীর ওর আম্মুকে নিয়ে অনেকটা চলে গেছে, ওদের আর দেখা যাচ্ছে না। আবির একটা চায়ের স্টল দেখে বাইক থামিয়ে 2 কাপ চা নিয়ে এসছে। মেঘ প্রথমে নিতে না চাইলেও আবিরের জোড়াজড়িতে নিয়েছে। আবির রাস্তার পাশে একটা গাছের সাথে হেলান দিয়ে চা খাচ্ছে আর অভিভূতের ন্যায় মেঘকে দেখছে। রাগের কারণে মেঘের মুখ ফুলে আছে, থুতনিতে কেমন যেন ভাঁজ হয়ে গেছে। আবির চুল থেকে শুরু করে পায়ে কনিষ্ঠা আঙ্গুল পর্যন্ত নিরীক্ষণ করতে করতে চা শেষ করলো। টাকা পরিশোধ করে বাইকের কাছে এসে শান্ত স্বরে বলল, এখনো রাগ কমেনি তোর? কিসের রাগ? আমার কারো উপর কোনো রাগ নেই। তা তোর চোখেই ভাসছে। মেঘ চোখ তুলে তাকাতেই আবির মুচকি হাসলো, কিন্তু মেঘের চেহারা অপরিবর্তিত। মেঘ চিবুক নামিয়ে কর্কশ গলায় বলল, আপনি কি আমায় বাসা পর্যন্ত নিয়ে যাবেন? যদি না নিয়ে যাই তাহলে কি করবি? বাস বা অন্য কিছু দিয়ে চলে যাব। সত্যি? সত্যি। তুই আমায় একা ফেলে চলে যাবি? আপনি তো আর অবুঝ না, যেভাবে এসেছেন সেভাবে বাসা পর্যন্ত যেতে পারবেন। আবির হঠাৎই 2 আঙ্গুলে মেঘের থুতনি উঠালো। আচমকা আবিরের স্পর্শে মেঘের দেহ শিউরে ওঠে, সহসা চোখ বন্ধ করে ফেলেছে। আবির গুরুতর কণ্ঠে বলল, টাকা? মেঘ নিভু নিভু চোখে তাকাতেই আবিরের গভীর নেত্রে দৃষ্টি নিবদ্ধ হয়। সঙ্গে সঙ্গে মেঘের ভ্রুযুগল কুঁচকে আসে। এই একজোড়া চোখ মেঘকে কি যেন বলতে চাচ্ছে। চোখের ভাষা বোঝার সাধ্য ছোট্ট অষ্টাদশীর নেই, তবে দৃষ্টির প্রখরতা প্রখর, তা বুঝতে সময় লাগেনি। ইদানিং আবিরের নজরের অস্বাভাবিকতা মেঘ প্রায়ই খেয়াল করে। মেঘ তাকালে চোখে চোখ পড়লেই নিজেকে কেমন যেন আড়াল করে নেয় আবির। আজও আবিরের দৃষ্টি প্রখর। অষ্টাদশীর আঁখের জোড়াও আবিরের চোখে নিস্তব্ধ হয়ে আছে, পলক ফেলছে না কেউই। আবির হঠাৎই নমনীয় কণ্ঠে বলা শুরু করলো,
আই এম সরি মেঘ। দিনকে দিন আমি মানুষটা বড্ড পাষাণ হয়ে যাচ্ছি। মাঝে মাঝে নিজের স্বার্থ ছাড়া কিছুই ভাবতে পারি না। মানুষ মন থেকে খুব করে কিছু চেয়ে যখন সেটা পায় না, তখনই তার দুনিয়া এলোমেলো হয়ে যায়। সেই জিনিসটা পাওয়ার জন্য আবেগ অনুভূতি বিসর্জন দিতেও দুবার ভাবে না। আমার অবস্থা এখন তেমনই। আমি জানি তুই এসবের কিছুই বুঝবি না, তবুও কেন জানি তোকে বলতে ইচ্ছে করছে। তোর সাথে সেদিন একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। যদি সম্ভব হয় আমায় ক্ষমা করে দিস। আমি তোর খারাপ চাই না কখনো, কিন্তু আমার ভালো চাওয়াগুলো কেমন যেন খারাপ হয়ে যায়। আবিরের প্রথম কথাগুলো শান্ত স্বরের হলেও শেষ কথাগুলো বলতে গিয়ে আবিরের গলা ভিজে আসছিল। এদিকে আবির ভাইয়ের স্পর্শ শীতল কণ্ঠে বলা কথাগুলো অষ্টাদশীর হৃদয়ে 7 দিন যাবৎ জল জল করা তীব্র অনলকন মুহূর্তেই নিভিয়ে দিয়েছে। আবিরের বলা প্রতিটা কথা অষ্টাদশীর হৃদয় স্পর্শ করেছে। আবির কোনো বিষয়ে আপসেট এটা বুঝতে বাকি নেই মেঘের। আবির ভাই কিছু চেয়ে পাননি, এটা খুব কষ্ট। তবে কি চেয়েছিলেন তিনি? কেনই বা পাননি? সেই ক্ষোভ কেন মেঘের উপর ঝাড়েন? সব প্রশ্নের উত্তরই অজানা। আবিরের চোখ লাল হয়ে যাচ্ছে, চোখে পানি জমতে শুরু করেছে। আবির ঢোক গিলে মেঘের থুতনিতে রাখা নিজের আঙুল সরিয়ে অন্যদিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, আমি আসছি একটু। মেঘ স্তব্ধ হয়ে আছে। আবির কোথায় যেন গেছে। মেঘের মনে প্রশ্নের ঘুরপাক খাচ্ছে। একবার ভাবছে জিজ্ঞেস করবে, আবার মনে হলো আবির ভাই কিছু বলার পাত্র নয়। জিজ্ঞেস করলেও আশানুরূপ উত্তর পাবে না। তাই অষ্টাদশীর মনের গহীনে উদিত প্রশ্নগুলোকে সেখানেই চাপা দিয়ে দিয়েছে। তবে আবির ভাইয়ের একটা জিনিস বরাবরই অষ্টাদশীকে আকৃষ্ট করে। আবির যেমন রাগ দেখায়, একটা সময় পর মেঘকে নিজেই সরি বলে। তবে এবার অষ্টাদশীর মন এত সহজে গলবে না। আবির রাগ দেখাতে পারলে অষ্টাদশীও রাগ দেখাতে পারে, তবে সম্পূর্ণ অন্যভাবে। কিছুক্ষণ পর আবির আসছে। ভেজা চুল ঝেড়ে হেলমেট পরে নিয়েছে। কথা না বলে বাইকে স্টার্ট দিল। মেঘ পূর্বের ন্যায় বাইকে বসছে। সম্পূর্ণ রাস্তা কেউ কোনো কথা বলল না। বাসায় এসেও যে যার মতো রুমে চলে গেছে। সময় চলছে নিজের মতো, সেই সাথে সবাই সবার মতোই দিন কাটাচ্ছে। নানুবাড়ি থেকে ঘুরে আসার পর থেকে মেঘ অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। আবিরের কথা ভেবে মন খারাপ করে ঘরে বসে থাকে না। মাঝির সঙ্গে আড্ডা, ছাদের গাছগুলোকে যত্ন নেওয়া, ভার্সিটির ক্লাস, বন্ধুদের সাথে গল্প, সব নিয়েই ব্যস্ত থাকে মেঘ। আবিরও নিজের কাজে ব্যস্ত। আলী আহমেদ খান কিছুদিন যাবৎ অফিসে যাচ্ছেন, তবে মিটিং থেকে শুরু করে বেশিরভাগ কাজ আবিরই করে। তাছাড়া মোজাম্মেল খান বাকি কাজ করেন। তানভীরও নিজের মতো ব্যস্ত হয়ে গেছে। আবির মেঘের সঙ্গে কথা বলতে চাইলেও মেঘ কোনো কথায় তেমন সাড়া দেয় না। বাড়ির বাকি সদস্যদের সঙ্গে আড্ডা দেওয়ার মাঝে আবির আসলেই মেঘ নিশ্চুপ হয়ে চলে যায়। একটা কথা মেঘের মাথায় সর্বক্ষণ মাথায় ঘুরপাক খায়। আমি কখনো আবির ভাইয়ের বিরক্তির কারণ হব না। মেঘদের সঙ্গে তামিম আর মিনহাজের সম্পর্ক আগের থেকেও ভালো হয়েছে। তামিম বন্যাকে আর কোনোদিন উল্টাপাল্টা কথা বলবে না বলে প্রমিস করেছে। মিনহাজ দিন দিন মেঘের প্রতি একটু বেশি কেয়ার দেখায়। মেঘে সেসব ভালো না লাগলেও বন্ধু ভেবে তেমন কিছুই বলে না, এসব বিষয় ইগনোর করে চলে। 2-3 দিন যাবৎ আবির খুব চেষ্টা করছে মেঘের সঙ্গে কথা বলার, কিন্তু কোনোভাবেই পারছে না। সবার সামনে তেমন কিছু বলতে পারে না। মেঘ রুমে থাকলেও দরজা বন্ধ করে রাখে। দরজা ডাকলে মেঘ দরজা খুলবে কিনা, বাড়ির মানুষ দেখলে কি ভাববে, এসব ভেবেই আবির কুল কিনারা পাচ্ছে না। এদিকে প্রেয়সীর রাগান্বিত মুখবিহন আবির আর সহ্য করতে পারছে না। কতদিন হয়ে গেছে আবির মেয়েটার মুখের হাসি দেখতে পারছে না। সর্বক্ষণ মেঘের দুশ্চিন্তায় থাকতে থাকতে কাজেও ঠিক মতো মন দিতে পারছে না। এক কাজ 2-3 বার করতে হয়। আজকে বিকেলে মিম, আদি, হালিমা খান, আকলিমা খান শপিং এ যাবেন। মেঘকেও বলেছিল, কিন্তু মেঘ যাবে না বলেছে। মালিয়া খান অসুস্থতার কারণে ইচ্ছে করে যাননি। আবির আজ 2টার দিকে অফিস থেকে বাসায় আসছে। বিকেলের দিকে আবির রেডি হয়ে সিঁড়ি দিয়ে নামছে। মেঘ তখন সোফায় বসে কার্টুন দেখছিল। ঘাড় ফিরিয়ে সিঁড়িতে আবিরকে দেখে টিভির সাউন্ড কমাতে লাগলো। আবির সোফার কাছে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, কার্টুন দেখা শেষ হলে একটু ছাদে যাস। মেঘ কপাল গুটিয়ে ধীর কণ্ঠে শুধালো, কেন? আবির পূর্বের ন্যায় ভারী কণ্ঠে উত্তর দিল, গেলেই বুঝবি। আবির বাসা থেকে বেরিয়ে গেছে। মেঘ আবিরের যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, পুনরায় কার্টুন দেখায় মনোযোগ দিল। মনের ভেতর খুঁতখুত করছে, আবির ভাই ছাদে যেতে বললেন কেন? একবার ভাবছে যাবে, আবার ভাবছে যাবে না। যার সঙ্গে আরই, তার কথায় ছাদে যাওয়ার কোনো মানে হয় না, কিন্তু অবুঝ মনকে মানাতে পারলো না। 10-15 মিনিট পর টিভি বন্ধ করে ছাদের উদ্দেশ্যে রওনা দিল। ছাদের দরজায় একটা চিরকুটে লেখা,
মেঘ কপাল কুঁচকে দরজা থেকে চিরকুট তুলে হাতে নিয়ে দরজা খুলতেই আশ্চর্য বনে গেল। দৃষ্টির সীমানা জুড়ে বড় ছোট চিরকুটের ছড়াছড়ি, সাদা, হলুদ, লাল, গোলাপি, নীল, প্রতিটা চিরকুটেই রেখা এর মতো অসংখ্য বাক্যের। চিরকুটে সম্পূর্ণ ছাদ, গাছের ডাল, পাতা রঙিন হয়ে গেছে। মেঘ গুটি গুটি পায়ে হেঁটে প্রতিটা চিরকুটে লেখা লাইনগুলো পড়ছে। নিজের অজান্তেই অষ্টাদশীর ঠোঁটে হাসি ফুটেছে। প্রায় 40 মিনিট যাবৎ অষ্টাদশী সাদে হাঁটছে আর চিরকুট পড়ছে। সবগুলো চিরকুট পড়ে পড়ে নিজের হাতে জমা করছে। মেঘের মনের আকাশ জুড়ে শুধু একটা কথাই বিচরণ করছে, আপনি মানুষটা অত্যাধিক রহস্যময়। কৌশলে যেমন কষ্ট দেয়ায় পটু, তেমনি নিপুণ দক্ষতায় সেই ক্লেশ দূরকরণেও সক্ষম। মেঘ মুচকি হেসে বলল, তবে আপনার চড়ুইও কম না। আপনি সবসময় কৌশলে আমার মন ভালো করে দিলেও এবার আর আমার মন ভালো হচ্ছে না। আপনি আমার কোমল হৃদয়ে যে আঘাতটা করেছেন তার জন্য একটু ভোগান্তি তো আপনাকে ভুগতেই হবে। মেঘ চিরকুটগুলো নিয়ে রুমে চলে গেছে। মনটা আজ খুব ভালো, কিন্তু সেটা আবির মেঘকে বোঝানো যাবে না। রাতে খাবার টেবিলে আবিরের সঙ্গে চোখাচোখি হতেই মেঘ গাল ফুলিয়ে চোখ নামিয়ে নিল। আবির কপাল গুটিয়ে মেঘকে কয়েক মুহূর্ত দেখলো। এত কিছুর পরও মেয়েটার মুখে একটু হাসি ফুটলো না। ভাবতেই আবিরের মাথা ব্যথা অনুভব হচ্ছে। তাহলে কি মেঘ ছাদে যায়নি? আবির কোনো রকমে খাওয়া শেষ করে তাড়াতাড়ি ছাদে গেল। ছাদে একটা চিরকুটও নেই। তার মানে মেঘ ছাদে আসছিল আর চিরকুট নিয়েও গিয়েছে। আবির তার কাদম্বিনীর রাগ ভাঙাতে ব্যর্থ হয়েছে ভেবেই আকাশের ন্যায় কোমল দৃষ্টিতে তাকালো। হৃৎপিণ্ডটা অবিরাম কাঁপছে। মনের ভেতর অজানা ভয় কাজ করছে। চোখ বন্ধ করতেই 9 বছর আগের স্মৃতি একের পর এক চোখের সামনে ভেসে আসছে। আচমকা ধপ করে ছাদের ফ্লোরেই বসে পড়েছে। কি হচ্ছে আর কি হবে তা ভেবেই ক্লান্ত হয়ে পড়েছে। আজ মার্চের 3 তারিখ, মেঘের জন্মদিন। অষ্টাদশী আজ 19 বছরে পা দিয়েছে। বাড়ির পরিবেশ ঠান্ডা। এই বাড়িতে কখনোই জন্মদিন পালন করা হয় না। সামান্য উইশটুকিও কেউ করে না। তাই কারো জন্মদিনের কথা মনেই থাকে না। আবির গত রাতে দেরি করে বাসায় ফেরার কারণে সকালে ঘুম থেকে উঠতে পারেনি। আবির 12টার দিকে অফিসে যেতে চাইলে আলী আহমদ খান অফিসে তেমন চাপ নেই বলে নিষেধ করে দিয়েছেন। এজন্য আবির দুপুরের দিকে সোফায় বসে আদিকে পড়াচ্ছিল। কিছুক্ষণ পর মেঘ ভার্সিটি থেকে বাসায় আসছে। ফ্রেশ হয়ে খেতে বসেছে। হঠাৎই দরজা কলিং বেলের শব্দ হতেই আবির গিয়ে দরজা খুলে দিল। ডেলিভারি বয় জিজ্ঞেস করলেন, এখানে মাহদিবা খান নামের কেউ আছেন? মেঘ খাবার খাওয়া বন্ধ করে দরজার দিকে তাকালো। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলো, কোথা থেকে? সরি ভাইয়া, সেটা বলতে পারছি না। পার্সেলের কথা শুনে মেঘ তাড়াতাড়ি খাবার শেষ করে হাত ধৌত করে দৌড়ে আসছে। উত্তেজিত কণ্ঠে বলল, আমি মাহদিবা। ছেলেটা মেঘের সাইন নিয়ে পার্সেল নিয়ে চলে গেছে। মেঘ পার্সেল ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে চলে যাচ্ছে। আবির স্তব্ধ হয়ে গেছে। আবির দরজা বন্ধ করে সিঁড়ি পর্যন্ত আসতেই তানবীর নামছে। মেঘকে হাস্যজ্জ্বল চেহারা দেখে আবিরের দিকে তাকিয়ে ছোট করে বলল, কি হয়েছে? আবির উত্তর না দিয়ে তানবীরকে পাশ কাটিয়ে মেঘের রুমে চলে গেছে। মেঘ টেবিলের ওপর পার্সেল রেখে কাঁচি আনতে ড্রেসিং টেবিলের কাছে গেছে। আবির রুমে ঢুকে পার্সেল হাতে নিয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, পার্সেল কে পাঠিয়েছে? মেঘ হেসে উত্তর দিল, আমি কি করে বলবো? তাহলে পার্সেল পেয়ে এত খুশি কেন? গিফট পেলে সবাই খুশি হয়, সেটা যেই দেখ না কেন। আমার পার্সেল দিন। কে পাঠিয়েছে না বললে পার্সেল দিব না। আজব তো, আমি জানি না কে পাঠাইছে। তাহলে পার্সেল দেখার দরকার নেই। বলেই আবির পার্সেল নিয়ে চলে গেছে। মেঘ আহাম্মকের মতো চেয়ে আছে। মনে মনে বিড়বিড় করে বলছে, নিজে সামান্য উইশও করবে না, আবার কেউ পার্সেল দিলে নিতেও দিবে না। এ কেমন মানুষ রে বাবা? আবির পার্সেল নিয়ে রুমে ছুঁড়ে ফেলে দিয়েছে। আবিরের মাথায় ঘুরপাক খাচ্ছে, হয়তো মিনহাজ গিফট পাঠিয়েছে। মেঘ কি করবে ভেবে না পেয়ে একে একে বন্যা, মিনহাজ, তামিম, মিষ্টি সবাইকে কল দিয়েছে। কেউ পার্সেল পাঠিয়েছে কিনা জিজ্ঞেস করেছে, কিন্তু কেউই জানে না। মিনহাজকে জিজ্ঞেস করায় মিনহাজ বলেছে, তোদের বাসার ঠিকানা জানলে আমি নিজেই পার্সেল নিয়ে হাজির হইতাম। মেঘ প্রথমে ভেবেছিল বন্ধুদের মধ্যেই কেউ পাঠিয়েছিল, কিন্তু ওদের কথা শুনে এখন মেঘ নিজেই চিন্তায় পড়ে গেছে। তবে কে দিল পার্সেল? দুপুরের পর আবির বাসা থেকে বেরিয়ে গেছে। কিছুক্ষণ পর তানভীর একটা ড্রেস মেঘকে দিয়ে বলল, এটা পরে রেডি হয়ে নে, তোকে নিয়ে বের হব। কেন? তানভীর মুচকি হেসে বলল, এমনি।
মেঘও সঙ্গে সঙ্গে হাসলো। সবার মধ্যে তার ভাই যে তার জন্মদিন মনে রেখে ঘুরতে যাওয়ার জন্য বলছে সেই অনেক। মেঘ ঝটপট রেডি হয়ে বের হয়েছে। তানভীর ড্রয়িং রুমে বসেছিল। হালিমা খানকে বলেই মেঘকে নিয়ে বের হচ্ছে। মেঘ তানভীরের পিছু পিছু যেতে যেতে বলল, আজ দুজনে বাইকে গেলে কিছু হবে না? হতেও পারে, তার জন্যই গাড়ি নিয়ে যাব। মেঘ ভাইয়ের দিকে তাকিয়ে নীরবে ভেঙচি কাটলো। মেঘ ভেবেছিল তানভীরকে কথা শোনাবে, তা না হয়ে উল্টো নিজেই বোকা হয়ে গেছে। তানভীর মেঘকে নিয়ে সন্ধ্যার দিক আগে আগে রেস্টুরেন্টে ঢুকলো। রেস্টুরেন্টে পা দিতেই মেঘের চক্ষু ছানা বড়া হয়ে গেছে। সম্পূর্ণ রেস্টুরেন্টে বার্থডের জন্য সুন্দর করে সাজানো। তানভীর মুখে হাসি রেখে বলল, হ্যাপি বার্থডে বনু। মেঘ আহ্লাদি কণ্ঠে বলল। থ্যাংক ইউ মেঘ ভাইয়া। আশ্চর্য নয়নে তাকিয়ে দেখছে। কিছু ভাবার বা বলার আগেই আচমকা কেউ মেঘের দু চোখ চেপে ধরে। মেঘ সঙ্গে সঙ্গে হাত স্পর্শ করেই উত্তেজিত কণ্ঠে বলল, বন্যা। হাত ছাড়তেই মেঘ পেছনে ঘুরে বন্যাকে জড়িয়ে ধরেছে। বন্যাও জড়িয়ে ধরে বলল, হ্যাপি বার্থডে বেবি। মেঘ হেসে বলল। থ্যাংক ইউ বেবি। এবার মিনহাস, তামিম, মিষ্টিরা সম্মস্বরে বলে উঠল। হ্যাপি বার্থডে মেঘ। মেঘ অবাক চোখে সবাইকে দেখছে, বারবার তাকাচ্ছে তানভীরের দিকে। তানভীরের ঠোঁটে হাসি। মেঘ কি বলবে কিছুই বুঝতে পারছে না। জীবনে প্রথমবার কেউ মেঘের জন্মদিন পালন করছে, তাও আবার এত জাঁকজমক ভাবে। সবাই একে একে মেঘকে গিফট দিচ্ছে। মেঘ সেসব গিফট টেবিলের উপর রেখে দৌড়ে গেল তানভীরের দিকে। কোমল দৃষ্টিতে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলল, এত কিছু করার কি দরকার ছিল? তানভীর মৃদু স্বরে বলল। এগুলো কিছুই না, একটু অপেক্ষা কর দেখবি। মেঘ তানভীরের দিকে অবাক দৃষ্টিতে চেয়ে আছে। 2-3 মিনিট পর প্রায় 30 জনের মতো পথ শিশু রেস্টুরেন্টের ভেতর থেকে বেরিয়ে এসে একজোট হয়ে মেঘকে উইশ করলো। মেঘ নিজের চোখে কোনো মতেই বিশ্বাস করতে পারছে না। তানভীর মেঘের মাথায় হাত বুলিয়ে বলল, আজ তোর জন্মদিন উপলক্ষে ওদের সবাইকে নিজের হাতে খাওয়াবি, পারবি না? মেঘের চোখ ছলছল করছে, কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। আকস্মাৎ ফুপ্পিকে দেখে মেঘ চোখের পানি ধরে রাখতে পারেনি। ফুপ্পি, আইনেরা সবাই আসছে। মেঘ ফুপ্পিকে জড়িয়ে ধরেই কান্না করে দিয়েছে। প্রায় 10-15 মিনিট পর তানভীর শক্ত কণ্ঠে বলল, আর কতক্ষণ কাঁদবি? মেঘ চোখ মুছতে মুছতে তানভীরকে জিজ্ঞেস করলো। এত আয়োজন তুমি করেছো? তানভীর বিপুল চোখে তাকিয়ে বলল, আমার এত সামর্থ্য এখনো হয়নি বনু, এসব ভাইয়া করেছে। মেঘের হাসি মিলিয়ে গেছে। আশেপাশে চোখ বুলায় আবিরের কোনো অস্তিত্ব না পেয়ে অন্ধকারে ছেয়ে গেছে মেঘের মুখ। উদ্বিগ্ন কণ্ঠে সুধায়, উনি কোথায়? জানি না, উনি আসবেন না? বোধহয় না। মেঘ এবার তপ্ত স্বরে বলল, কেন? তুই নাকি ভাইয়ার উপর রেগে আছিস তাই। তাহলে এইসব করেছেন কেন? তুই ভাইয়ার জন্মদিন করেছিলি তাই ভাইয়াও তোর জন্মদিনের আয়োজন করেছেন। মেঘ আশেপাশে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ওখানে আসতে বলো। তানভীর পকেট থেকে ফোন বের করে আবিরকে কল দিল। আসার কথা বলায় আবির শীতল কণ্ঠে বলল, তোরা কেক কেটে ফেল, আমি আসবো না। সাউন্ড বেশি দেখায় মেঘ পাশ থেকে আবিরের কথা শুনে ফেলেছে। হাত বাড়িয়ে তানভীর থেকে ফোন নিয়ে মেঘ রাগী স্বরে বলল, আপনি না আসা পর্যন্ত আমি কেক কাটবো না। এবার আপনি ভাবুন আসবেন কিনা। বলেই মেঘ কল কেটে দিয়েছে। মেঘ ফোঁস করে শ্বাস ছাড়লো। বন্যা হা হয়ে মেঘকে দেখছে। যে আবির ভাইকে মেঘ বাঘের মতো ভয় পেত, আজ কি সুন্দরভাবে ওনার উপর অধিকার দেখাচ্ছেন। মিনহাস, তামিম মুখ চাওয়াচাই করছে। তানভীরের সামনে মেঘকে আলাদাভাবে কিছু বলারও সাহস নেই ওদের। মেঘ আইরিনদের সঙ্গে গল্প করছে। বন্যাকেও ওদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর আবির আসছে। কালো শার্ট, কালো প্যান্ট, ব্লেজার, বুকের ওপর সানগ্লাস ঝুলানো। আবির ঢুকতেই সবার নজর পড়ে আবিরের দিকে। আবিরকে দেখেই মেঘের ঠোঁটে হাসি ফুটেছে। বন্যা, মিনহাস, তামিম হা হয়ে তাকিয়ে আছে আবিরের দিকে। মিষ্টিরা আবিরদের গেট আপ দেখে ফিদা হয়ে গেছে। আবির আসার কিছুক্ষণের মধ্যেই কেক কাটা হয়েছে। ফুপির থেকে শুরু করে আবির, তানভীর সহ যতজন পথ শিশু ছিল সবাইকে মেজ নিজ হাতে কেক খাইয়ে দিয়েছে। কেক কাটার পর্ব শেষ হতেই আবির পকেট থেকে একটা বক্স বের করে মেঘকে দিয়ে বলল, হ্যাপি বার্থডে ডিয়ার স্প্যারো। মেঘ থ্যাংক ইউ বলে বক্সটা খুলতেই বিস্ময়কর দৃষ্টিতে আবিরের দিকে তাকায়। আবিরের নিরুদ্বেগ ভাব দেখে মেঘ একে একে সবার দিকে তাকাচ্ছে। বক্সে জল জল করছে ডায়মন্ডের আংটি। তা দেখে মেঘের হাত কাঁপছে। মেঘের ভাবভঙ্গি দেখে আবির থমথমে কণ্ঠে বিড়বিড় করে বলল, আংটির দিকে এভাবে তাকিয়ে থাকিস না, তোর ফ্রেন্ডরা ভাববে জীবনে ডায়মন্ড দেখিসনি।
তাড়াতাড়ি আংটিটা পর। আমাকে আংটি পরাতে বাধ্য করিস না, আমি আংটি পরালে এখানে কাহিনী হয়ে যাবে। মেঘ এক পলক আবিরকে দেখে আস্তে করে গলা খাকারি দিয়ে টেবিলের ওপর বক্স রেখে আংটিটা নিয়ে নিজেই নিজের অনামিকা আঙ্গুলে ঢুকালো। নিজের হাতের দিকে বিস্মিত চোখে তাকিয়ে আছে মেঘ। জীবনে প্রথমবার ডায়মন্ডের আংটি পরেছে হাতে। মেঘ খুশিতে ফুপ্পি সহ সবাইকে সেই আংটি দেখাচ্ছে। উপস্থিতি প্রত্যেকেই মুখে হাসি থাকলেও মিনহাজ আর তামিম নিস্তব্ধ হয়ে আছে। দুজন দুজনের দিকে তাকাচ্ছে, কিছুই বলতে পারছে না, শুধু চোখে ইশারা দিচ্ছে। সবটা সে আবিরের পরিকল্পনা, তা বোঝার ক্ষমতাও তাদের নেই। মেঘের জন্মদিন ছোটখাটো সারপ্রাইজ দিবে এটা আগে থেকেই ভেবে রেখেছিল আবির, কিন্তু আজ মেঘের নামে পার্সেল আসার পর সেই চিন্তা মুহূর্তেই বদলে গেছে। বাসায় বসেই সব পরিকল্পনা করেছে। দুপুরের পর মার্কেটে গিয়ে মেঘের জন্য ড্রেস কিনে তানবীরকে দিয়ে পাঠিয়েছে। তানবীরকে দিয়ে বন্যাকে কল দিয়ে ইনভাইট করেছে। সেই সঙ্গে বন্যাকে দায়িত্ব দিয়েছে মিনহাজদের বলার জন্য, এবং অবশ্যই যেন সবাই আসে। বন্যাও তানবীরের কথা মতো সবাইকে বলেছে। ফুপ্পিদের আবিরই জানিয়েছে। মিনহাজ আর তামিমকে নিজের অবস্থান বোঝানোর জন্যই আবির ইচ্ছে করে মেঘের জন্মদিনে সম্পূর্ণ রেস্টুরেন্ট বুক দিয়েছে। সেই সঙ্গে মেঘের জন্য নিজে পছন্দ করে ডায়মন্ডের আংটি নিয়ে আসছে। যেখানে মারপিট আর কথায় কিছু বোঝানো অসম্ভব হয়ে পড়ে, সেখানে কিছু কৌশল খাটাতেই হয়। খাওয়া দাওয়া শেষে ফুপ্পিরা বিদায় নিয়ে চলে গেছেন। পথ শিশুদের খাওয়া শেষে আবির নিজেই এগিয়ে দিতে গেছে। এই সুযোগে মেঘ আর তার বন্ধু বান্ধবীরা মিলে আড্ডা দিচ্ছে। তানবীর পাশের টেবিলে বসে ফোন চাপছে আর একটু পর পর মেঘদের দেখছে। পাশে বসাতে ওদের সব কথোপকথনই তানবীরের কানে যাচ্ছে। তামিম দু একটা কথা বললেও মিনহাজ তেমন কথা বলছে না। দু একবার এদিক সেদিক তাকাতে গিয়ে তানভীরের সঙ্গে চোখাচোখি হয়েছে। তানভীরের গুরু গম্ভীর চেহারা আর ক্রোধিত আঁখি দেখেই মিনহাজ দৃষ্টি নামিয়ে নিয়েছে। তানভীরের ভয়ে কিছুই বলতে পারছে না। মিনহাজ গিফটের পাশাপাশি মেঘের জন্য একটা ব্রেসলেট এনেছিল, যেটা ঠিক মাঝখানে এম অক্ষর ছিল। মিনহাজ আর মেঘ দুজনের নামের প্রথম অক্ষরই এম, সেই সুবাদে মিনহাজ এটা এনেছে। মেঘ তেমন কিছু না ভাবলেও মিনহাজ নিজের কথাই ভাববে, কিন্তু তানভীরের ভয়ে প্রথম থেকেই মিনহাজ সিটিয়ে আছে। আবির আসার পর তো মিনহাজের স্বাভাবিক নিঃশ্বাসই বন্ধ হয়ে গেছে। আবিরের দেওয়া সুবৃহৎ সারপ্রাইজ, মেঘকে দেয়া ডায়মন্ডের আংটি, তানভীরের দেয়া গোল্ডের ব্রেসলেট, ফুপ্পিতে দেয়া দামি গিফটের ভিড়ে মিনহাজের গিফট কিছুই না। তানভীর কিছুক্ষণ পর নরম স্বরে বলল, তোমরা আর কি কি খাবে বলো, আনাচ্ছি। মিষ্টিরা সকলেই সম্মস্বরে বলল, কিচ্ছু লাগবে না ভাইয়া, অনেক ধন্যবাদ। তানভীর মৃদু হাসলো, কিছুই বলল না। এই ফাঁকে বন্যাকে খানিক দেখে নিল। বন্যা আজ নেভি ব্লু রঙের একটা মোটামুটি গর্জিয়াস গাউন পরেছে, সাথে গর্জিয়াস গোল্ডের হিজাব, ঠোঁটে কড়া লিপস্টিক, চোখে গাঢ় কাজল। বন্যা সচরাচর সাজে না। আজ বন্যার এত সাজ দেখে তানভীরের হৃদয়ে ভূমিকম্প শুরু হয়েছিল। বন্যা আসার পর থেকে তানভীর একটু পরপর আর চোখে বন্যাকেই দেখছিল। সবার সামনে সরাসরি তাকাতেও পারছিল না, আবার না তাকিয়েও থাকতে পারছিল না। তানভীরের ভূকম্পন এখন অনেকটা কমে এসেছে, তবে মস্তিষ্কের প্রতি তার নিউরন জানান দিচ্ছে তাহার মোহমায়ায় জর্জরিত তানভীরের অন্তরতম আঁচল তাহার দৃষ্টি শান্ত হৃদয়ে অশান্তির তোলপাড় চালাচ্ছে। তবুও তানভীর সবকিছু উপেক্ষা করে মায়া ভরা সেই গভীর কুয়োতে ঝাঁপিয়ে পড়তে চায়, নিজেকে সংহার করতে চায়। কিছুক্ষণ পর আবির এসেছে। রেস্টুরেন্টের ভিড় পরিশোধ করে মেঘদের কাছে এসে মিনহাজ আর তামিমের দিকে তাকিয়ে সচেতন কণ্ঠে শুধালো, তোমরা কি যেতে পারবে? তামিম উপর নিচ মাথা নেড়ে ভদ্রতার সহিত বলল, জি ভাইয়া, যেতে পারবে। আবির এবার মেঘের পানে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আড্ডা দেয়া শেষ হলে আসুন, যেতে হবে। আবিরে আপনি সম্বোধনে বন্যা কপাল কুঁচকালো। বন্যা যতবার আবিরকে দেখেছে ততবারই মেঘকে তুই বলে সম্বোধন করতে শুনেছে। আজ হঠাৎ আপনি বলছে। বন্যা ভুল শুনলো কিনা তাই ভাবছে। মেঘ বান্ধবীদের থেকে বিদায় নিয়ে উঠল। তানভীর মেঘের গিফটগুলো নিয়ে সামনে এগিয়ে গেছে। তানভীরের কিছুটা পেছনেই আবিরের থেকে একটু দূরে মেঘ, মেঘের পেছনে বন্যারা, অবশেষে তামিম আর মিনহাজ। রেস্টুরেন্টের দরজার কাছাকাছি যেতেই মেঘের গাউন থেকে বের হওয়া সুতোর সঙ্গে জুতার স্টোন আটকে গেছে। ড্রেসে টান পড়তেই মেঘের সম্পূর্ণ শরীর সামনের দিকে ঝুঁকে আসে। সেই সঙ্গে সঙ্গে মুখ দিয়ে আকস্মাৎ বেরিয়ে আসে, উফ!
শব্দটা আবিরের কানে পৌঁছানো মাত্রই আবির ঘুরে 2 কদম এগিয়ে এসে মেঘের 2 কাঁধে ধরে উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করা শুরু করে। কি হয়েছে তোর? কোথায় ব্যথা পেয়েছিস? বন্যা, মিষ্টি, মিনহাজ সবাই একসঙ্গে স্তব্ধ হয়ে গেছে। মেঘের কি হয়েছে তা বুঝে ওঠার আগেই আবির মেঘকে ধরে ফেলেছে। আবির নিজেও বুঝতে পারেনি মেঘের কি হয়েছে। আবিরের চিন্তিত কণ্ঠের একের পর এক প্রশ্নের প্রতি উত্তরে মেঘ ধীর কণ্ঠে বলল, মনে হয় জুতায় সুই আটকেছে। এরই মধ্যে বন্যা এগিয়ে এসে মেঘের হাত ধরল। আবির সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসে পড়েছে। এক মুহূর্ত দেরি না করে জুতা সহ মেঘের পা আবিরের হাঁটুর ওপর তুলে নিল। শরীরের ব্যালেন্স হারাতে নিলে মেঘ তাড়াতাড়ি আবিরের মাথায় হাত রাখে। পা উপরে উঠানোতে মেঘও কিছুটা সোজা হয়ে দাঁড়িয়েছে। মিনহাজ, তামিম, মিষ্টি বিস্ময়কর দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির সুস্থির হস্তে জুতা থেকে মেঘের ড্রেসের সুতা খুলে নিচ্ছে। তানভীরের এতক্ষণে পেছন ফিরে তাকিয়েছে। সহসা উচ্চ স্বরে বলল, কি হয়েছে বনুর? আবির বসা অবস্থাতেই বলল, কিছু না, তুই যা। তানভীর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পরিস্থিতি স্বাভাবিক দেখে চলে গেছে। আবির মেঘের পা নামিয়ে দাঁড়িয়ে অত্যন্ত নমনীয় কণ্ঠে শুধালো, শুধু সুতায় আটকে ছিল নাকি পায়েও ব্যথা পেয়েছিস? মেঘ আস্তে করে বলল, পায়ে ব্যথা পাইনি। সত্যি তো? হ্যাঁ। আবির দাঁতে দাঁত চেপে অতি ধীর কণ্ঠে বলল, দেখে শুনে হাঁটবি তো নাকি? আর একটু হলেই মাথায় লাগতো। বন্যা অবাক চোখে আবিরকেই দেখছে। আবিরের হাঁটুতে ময়লা লেগে আছে, অথচ সেদিকে তার বিন্দু মাত্র মনোযোগ নেই। বন্যা সঙ্গে সঙ্গে মেঘও আশ্চর্য নয়নে আবিরকে দেখছে। এতগুলো চোখ অবাক দৃষ্টিতে আবিরকে দেখছে তা বুঝতে পেরে আবির চোখ নামিয়ে মৃদু স্বরে বলল, হাঁটতে পারবি? পারবো। মেঘ আবারও ডাকলো, আবির ভাই, আপনার চুলগুলো এলোমেলো হয়ে গেছে। কোনো ব্যাপার না। মেঘের হাতের পার্স, ফোন, আবিরের দেয়া আংটির খালি বক্স আবির নিজের হাতে নিয়ে মোলায়েম কণ্ঠে বলল, ড্রেসটা একটু উঠিয়ে হাঁটিস। মেঘও আবিরের কথা মতো 2 হাতের ড্রেসটা হালকা উঠিয়ে পা বাড়ালো। আবির সামনের দিকে থাকা সত্ত্বেও দৃষ্টি তার পেছনে। মেঘের হাঁটতে সমস্যা হচ্ছে কিনা, জুতায় সুতা আটকাচ্ছে কিনা তাই দেখছে। আবির উদ্বিগ্ন কণ্ঠে আবারও শুধালো, ব্যথা পাচ্ছিস না তো? মেঘ এপাশ ওপাশ মাথা নেড়ে বলল, না। বন্যা প্রখর নেত্রে আবিরকে পরখ করছে। তামিম মিনহাজকে উদ্দেশ্য করে বিড়বিড় করে বলল, কিছু কি বুঝতে পারছিস? মিনহাজ চোখের ইশারায় প্রশ্ন করল, কি? মেঘের যে কোনো সমস্যায় এগিয়ে যাওয়ার কথা তোর, অথচ তুই বোঝার আগেই আরেকজন দায়িত্ব পালন করে ফেলছে। মিনহাজ তামিমের দিকে তাকিয়ে ভ্রু গুটালো। তামিমের কথাটা তার ভালো লাগেনি তাই বুঝালো। নিচে আসতেই আবির স্বাভাবিক কণ্ঠে বলল, তুই দাঁড়া এখানে, আমি বাইকটা নিয়ে আসছি। আবির যেতেই বন্যা মেঘের কাছাকাছি এসে উত্তেজিত কণ্ঠে বলল, বেবি, আম শক। মেঘ চোখ ঘুরিয়ে বন্যার দিক তাকিয়েই লাজুক হাসলো। বন্যা পুনরায় বলল, আমার কিন্তু আবির ভাইয়ার উপর সন্দেহ হচ্ছে, তোর হচ্ছে না? মেঘ মুচকি হেসে বলল, সন্দেহ আমি বেশ কিছুদিন যাবতই করছি, কিন্তু কিছু বুঝতে পারছি না। কারণ ওনার আচরণ কেমন যেন একদম অদ্ভুত। এই যে দেখলি এত যত্ন নিচ্ছে, একটু পরেই দেখা যাবে রাগে যা তা বলছে। বন্যার উত্তেজিত চেহারায় চিন্তার ছাপ পড়ে গেছে। চিন্তিত কণ্ঠে বলল, থাক, এত ভাবিস না। দোয়া করি উনি অদ্ভুত হলেও বহুরূপী যেন না হয়। মেঘ ভ্রু কুচকে বন্যার দিক তাকিয়ে প্রশ্ন করল, বহুরূপী মানে? মানে বুঝতে হবে না বেবি। আমি চাই তোর ওনার মনে তুই না থাকলেও অন্য কোনো নারীর অস্তিত্ব যেন না থাকে। মেঘ ঠোঁট বেঁকিয়ে ভেঙচি কেটে বলল, অন্য নারীর অস্তিত্ব থাকলেও আমি চিরতরে সেই অস্তিত্ব মুছে দিব। উনি আমার মানে আমারই। উনি আমার প্রথম এবং একমাত্র ভালোবাসা। ওনাকে এত সহজে ছাড়ছি না। বাস্তব জীবনে ওনাকে না পেলে মরে পেতনি হয়ে ওনাকে মেরে ফেলব। তারপর ভূত আর পেতনি মিলে সংসার করব। তবুও ওনাকেই আমার লাগবে। বন্যা হাসতে হাসতে বলল, তোদের সংসারে আমায় দাওয়াত দিবি না? কেন দিব না? তুই আমার একমাত্র বেস্টু বলে কথা। তোকেও মেরে আমাদের কাছে নিয়ে যাব, চিন্তা করিস না। বন্যা মেঘের বাহুতে আস্তে করে থাপ্পড় মেরে বলল, পাগলি একটা। মেঘ হঠাৎই বন্যার দিকে কেমন করে তাকালো। বন্যা আস্তে করে বলল, কি হয়েছে?
আবির ভাই আমার প্রেমে পাগল হবে কবে? কেন? আমি তো অলরেডি পাগলি হয়ে গেছি। আবির ভাই পাগল হলেই পাবনা গিয়ে সংসারটা শুরু করব। বন্যা হাসতে হাসতে ক্লান্ত হয়ে পড়েছে, মুখে হাসি রেখেই বলল, আল্লাহ আমায় বাঁচাও, বিয়ের খবর নাই, এদিকে কোথায় সংসার করবে তা ভেবে ফেলছে। মিনহাজ মিষ্টিরা বেগদের একটু পেছনে ছিল। বন্যার এত হাসি দেখে মিনহাজ বিরক্তির স্বরে বলল, এত হাসছিস কেন? ভাল লাগছে তাই হাসছি, তোর কোনো সমস্যা? হ্যাঁ, আমার কানে লাগছে। তাহলে কানে আঙ্গুল দিয়ে রাখ। মিনহাজের রাগ আরো বেড়ে গেছে। একদিকে মেঘের প্রতি আবিরের কেয়ার, অন্যদিকে বন্যার হাসিতে মিনহাজ রীতিমতো রাগে কটমট করছে। এর মধ্যে আবির আর তানভীর দুজনেই হাজির হলো। আবির তানভীরকে উদ্দেশ্য করে বলল, তুই ওদের বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসবি, আমি মেঘকে নিয়ে বাসায় যাচ্ছি। আচ্ছা ভাইয়া। আবির মেঘের দিকে তাকিয়ে বলল, তোর পার্টস গাড়িতে রেখেছি, আর ফোন আমার পকেটে লাগলে বলিস। চল এখন। মেঘ বাইক পর্যন্ত যেতেই আবির বাইক থেকে একটা হেলমেট নিয়ে প্রতিদিনের মতোই মেঘকে পরিয়ে দিচ্ছে। বন্যা এসব ঘটনা দেখে অভ্যস্ত, কিন্তু মিষ্টিরা প্রথমবার দেখছে। এতদিন শুধু মেঘের মুখেই আবিরের প্রশংসা শুনে আসছে, আজ তার খানিকটা নিজের চোখেই দেখছে। মেঘ বাইকে বসার পরও আবির কয়েকবার পেছনে ঘুরে মেঘের ড্রেস ঠিক করে দিচ্ছে, যাতে জুতো বা বাইকে কোনোভাবে না আটকায়। আবির মেঘকে নিয়ে চলে গেছে। তানভীর তামিমদের উদ্দেশ্যে বলল, তোমাদের রিক্সা ঠিক করে দিয়েছি, যাও। বন্যাদের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, তোমরা গাড়িতে বসো। ওরা কিছু বলতে গেলে বন্যা চোখের ইশারা দিল। সন্ধ্যার পর হয়ে গেছে, এই অবস্থায় তানভীর নিজেই ওদের এগিয়ে দিয়ে আসতো। তার উপর আবিরও বলে গেছে, এখন মিষ্টিরা কিছু বললেই তানভীরের ধমক শুনবে, তাই বন্যা ওদের আটকিয়েছে। মিষ্টিরা দুজনকে নামিয়ে তানভীর বন্যাকে নিয়ে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর তানভীর একটি ভেবে প্রশ্ন করল, ফুচকা খাবে? না। কেন? তোমার না ফুচকা প্রিয়? অনেক খেয়ে ফেলছি, পেটে জায়গা নেই। তানভীর হেসে বলল। ফুচকার জন্য পেটে নয়, মনে জায়গা দরকার। তানভীর রাস্তার পাশে গাড়ি সাইড করে নামালো। তানভীরের দেখা দেখি বন্যাও নেমেছে। বন্যা ঠান্ডা কণ্ঠে বলল, আমি এখন সত্যি ফুচকা খেতে পারবো না। সমস্যা নেই, একটু হাঁটবে, যখন খেতে ইচ্ছে করে খেয়ে তারপর যাব। বন্যা মাথা নিচু করে গম্ভীর কণ্ঠে বলল, এটা ঠিক না। ঠিক বেঠিক আমি কম বুঝি। বন্যা তীক্ষ্ণ দৃষ্টিতে তানভীরের দিকে তাকিয়ে আছে। মেঘরা এক একটা ভাই বোন ঘাট তেরা সেরা, ওরা যা বলবে তাই করবে। বন্যা হাল ছাড়লো না, অত্যন্ত নমনীয় কণ্ঠে বলল, রাত হয়ে যাচ্ছে, বাসে যেতে হবে। তানভীর আর চোখে তাকিয়ে তপ্ত স্বরে বলল, এই মেয়ে, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? না তেমন না, কিন্তু। তাহলে কিন্তু কিসের? তোমার বাসার মানুষ জানে তুমি কোথায় গিয়েছো, আর আমি তোমাকে এগিয়ে দিয়ে যাব সেটাও জানে, তারপরে এত টেনশন কিসের তোমার? এমনি। আশেপাশে মানুষের ভিড়ে তানভীর হাঁটছে, সঙ্গে বন্যাও হাঁটছে। কিছুটা সামনে যেতেই দুটো ছেলে তানভীরকে সালাম দিল। তানভীর সালামের উত্তর দিতেই দুজনের মধ্যে একজন মুচকি হেসে শুধালো, ভাই উনি কি ভাবি নাকি? তানভীর সহসা বন্যার দিক তাকালো। বন্যা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তানভীরের দিকে। তানভীর ছেলেগুলোর দিকে তাকিয়ে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ধমকের স্বরে বলল, কখন কি প্রশ্ন করতে হয় তোরা এটাও জানিস না? যা এখান থেকে। ছেলে দুটো সরি বলে মাথা নিচু করে চলে গেছে। তানভীর বন্যার দিকে না তাকিয়েই বলল, ডোন্ট মাইন্ড প্লিজ। বন্যা শক্ত কণ্ঠে বলল, আমি বাসায় যাব। কেন? ভাল লাগছে না। ওহ, ও মানে? তোমার যখন ভালো লাগবে তখন ফুচকা খাবে, তারপর বাসায় যাবে। বন্যা রাগে বলল, আজব, আমি বললাম তো আমার ভালো লাগছে না। তানভীরও এবার রাগী স্বরে প্রশ্ন করল, তো আমি কি করব? নদীতে ফেলে দিয়ে আসবো? মানে? তানভীরের হঠাৎ আবিরের কথা বলাটা মনে পড়েছে। রাগ উঠলেও বন্যাকে রাগ দেখানো ঠিক হবে না। তানভীর কপাল গুটিয়ে বলল, মন খারাপ করে বাসায় গেলে সবাই ভাববে আমরা তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। সত্যি কি তাই? কেউ কিছু ভাববে না। তানভীর মৃদু স্বরে শুধালো, তো এমনি চলে যাব। তানভীর নিজের রাগ আর নিয়ন্ত্রণ করতে পারছে না, রেগে বলল, তোমার সময় নষ্ট করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। চলো তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আসি, আর কখনো এমন কাজ করব না। তানভীরের প্রবল রাগ বুঝতে পেরে বন্যা শান্ত হয়ে গেছে। কোমল কণ্ঠে বলল, আমি ফুচকা খেয়ে যাব। খেতে হবে না ফুচকা, মনের বিরুদ্ধে কোনো কাজ করতে হবে না, চলো।
আমার খেতে ইচ্ছে করছে। তানভীর তীব্র আকর্ষ কণ্ঠে ঢেলে বলল। ঠিক আছে, খেয়ে আসো, আমি গাড়িতে আছি। বন্যা মৃদু স্বরে বলল। আমার একা থাকতে ভয় লাগছে। তানভীর এবার বিরক্ত হয়ে বন্যার দিকে তাকালো। বন্যার মায়াবী দৃষ্টি চোখে পড়তেই তানভীরের অভিব্যক্তি বদলে গেল। স্বাভাবিক কণ্ঠে বলল। এখানেই বসো, আমি অর্ডার দিয়ে আসছি। তানভীর চেয়েছিল রাতের শীতল পরিবেশে বন্যার সাথে একান্তে কিছুটা সময় কাটাবে। তানভীরের ভেতর জুড়ে সর্বদা বন্যায় ঘুরপাক খায়। বিকেল থেকে বন্যাকে দেখার, একান্তে কথা বলার তীব্র ইচ্ছে জেগেছিল তানভীরের মনে। তাই ফুচকার কথা বলে নিয়ে আসছিল। ফুচকা খেয়ে কিছুক্ষণ বসে বাসার উদ্দেশ্যে রওনা দিল। বন্যার বাসার সবার জন্য আবির রেস্টুরেন্ট থেকে খাবার পার্সেল করে দিয়েছে। তারপরও বন্যা ওর বোনের জন্য ফুচকা নিয়েছে। এদিকে আবির মেঘকে বাসার কাছে পর্যন্ত নামিয়ে দিয়েছে। মেঘ নেমে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল। আপনার আংটিটা দিয়ে দিই? কেন? আমার আংটিটা লাগবে না, আপনার জিনিস আপনার কাছেই রেখে দেন। কেন, আবার কি হয়েছে? মেঘ মনে মনে আওড়ালো। দামি গিফট দিয়ে আমি কি করব? আপনিই যদি আমার না হন। মেঘের নীরবতা বুঝতে পেরে আবির রাগান্বিত কণ্ঠে বলল। আংটি যদি হাত থেকে খুলিস তাহলে খবর আছে, বাসায় যা। খুললে কি করবেন? সেটা এখন কেন বলবো, খুললে বুঝাবো। মেঘ ডান হাত দিয়ে এক টানে অনামিকা আঙ্গুল থেকে আংটি খুলে হাতের তালুতে নিতে আবিরের সামনে ধরে বলল। এই নিন। আবির আংটিটা হাতে নিয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল। তোর এই আংটির প্রয়োজন নেই? না। ফেলে দিলে আফসোস থাকবে না তো? আবির বাইকে বসে আংটি ফেলে দেওয়ার জন্য হাত তোলা মাত্র মেঘ দু হাতে আবিরের হাত আঁকড়ে ধরে বলল। প্লিজ ফেলবেন না, আমি পরবো, আমায় দিন। তুই যেহেতু পড়তে চাস না, থাক, বাদ দে। অপছন্দের জিনিস না পড়াই ভালো। মেঘ আবিরের হাত আরো শক্ত করে ধরে বলল। আমি কখন বললাম অপছন্দের জিনিস? আমার আংটি আমায় দিন। দুদিন পর পর খুলে ফেলার থেকে ভালো আমি এনেছি, আমি ফেলে দিই। মেঘ তপ্ত স্বরে বলল। আর ফেলবো না। সত্যি তো? সত্যি। আবির আংটিটা হাতে নিয়ে এক সেকেন্ড দেরি না করে মেঘের বাম হাতের অনামিকা আঙ্গুলে পরিয়ে দিয়েছে। মেঘের হৃদস্পন্দন সঙ্গে সঙ্গে জোরালো হয়ে গেছে। মেঘের নিস্তব্ধ আঁখি যুগল স্তব্ধ হয়ে আছে। হাতের অনামিকা আঙ্গুলে আকস্মাৎ বিপুল চোখে তাকালো আবিরের দিকে। আবির নিরুদ্বেগ ভঙ্গিতে পকেট থেকে মেঘের ফোন বের করেছে। ফোন মেঘের দিকে এগিয়ে দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল। বাসায় যা। আবির চলে গেছে, কিন্তু মেঘের পা থেমে আছে। আঙুলের দিকে তাকাতেই আবির ভাইয়ের আংটি পরানোর দৃশ্য চোখের সামনে ভেসে উঠছে, আর প্রতিবারই গা শিউরে উঠছে। রেস্টুরেন্টে ডায়মন্ডের আংটি দেখে এক মুহূর্তের জন্য মেঘের মনে অধম্য ইচ্ছে জেগেছিল আবির ভাইয়ের হাত থেকে আংটিটা পরবে। কিন্তু ফুপ্পিরা, তানভীর ভাইয়া, বন্যারা সবার সামনে নিজের ম্যাচুরিটি প্রমাণ দিতে নিজেই আংটি পরে নিয়েছিল। অথচ মেঘের সুপ্ত ইচ্ছে কোনো না কোনো ভাবেই পূরণ হয়ে গেছে। এদিকে রুমে ঢুকেই মিনহাজ লম্বা হয়ে বিছানায় শুয়ে পড়েছে। তামিম হাত মুখ ধুয়ে রুমে এসে মিনহাজের এই অবস্থা দেখে প্রশ্ন করে। কিরে, তোর আবার কি হয়েছে? ভালো লাগছে না। ভালো না লাগাটা স্বাভাবিক। মিনহাজ রাগান্বিত দৃষ্টিতে তামিমের দিকে তাকিয়ে আছে। তামিম কিছুক্ষণ নীরব থেকে আবারও বলল। আমার সাথে রাগ দেখালে কি হবে? তুই নিজেই সব দেখে আসছিস। মেঘ যদি রাজকুমারী হয় তাহলে মেঘের আবির ভাই রাজকুমার। ওদের ব্যাপার স্যাপারই আলাদা লেভেলের। মেঘ আমাদের সাথে সিম্পলভাবে মিশে বলে এই না তারা আমাদের মতো সাধারণ। আজ তানভীর ভাইয়া আর আবির ভাইয়া ইনডাইরেক্টলি তাদের অবস্থা বুঝিয়ে দিয়েছেন। সম্পর্ক, রেস্টুরেন্ট বুকিং করে আনলিমিটেড খাবার, ডায়মন্ড গোল্ডের গিফটের ভিতর তোর আমার অবস্থা ঠিক কোথায় বুঝতে পারছিস? মিনহাজ চোখ নামিয়ে ধীর কণ্ঠে বলল। আমি মেঘকে পছন্দ করি। তুই পছন্দ করিস, কিন্তু আমার মনে হয়েছে আবির ভাইয়া মেঘকে ভালোবাসে। মেঘের প্রতি ওনার কনফার্সন দেখছি। মেঘ উফ করতে দেরি হয়েছে, কিন্তু ওনার অ্যাকশন দিতে দেরি হয়নি। তাছাড়া খাওয়ার সময় দেখলি মেঘকে নিজের হাতে খাবার পরিবেশন করে দিল। তাছাড়া মেঘ যাওয়ার আগেই সব হাজির ওদের সাথে। আমরা নিজেদের ভাবতেই পারবো না। বন্যা মধ্যবিত্ত ঘরের মেয়ে হয়েও আমায় রিজেক্ট করতে
একবার ভাবিনি। আর তুই মেঘকে নিয়ে ভাবছিস? তোর কপালে শনি আছে। শনি থাকলেও আমি এর শেষ দেখে ছাড়বো। শালা নিজেও মরবি, আমাকেও মারবি। আজ মেঘ ভার্সিটিতে আসার পর থেকে মিষ্টিরা মেঘকে রাগাচ্ছে। মিষ্টি আবির ভাইয়ের লুক আর ব্যবহারের ওপর ক্রাশ খাইছে, এ কথা বলা মাত্র মেঘ তেলে বেগুনে জ্বলে উঠেছে। মিনহাজও সেই সঙ্গে বলছে, মিষ্টি, তোর পছন্দ হলে প্রেম করতে পারিস। মেঘ রাগে গজগজ করতে করতে বলল, তোর মাথাটা আগে ফাটিয়ে তারপর মিষ্টির মাথা ফাটাবো বলে দিলাম। মিনহাজ হেসে বলল, বললেই হলো, তুই বারণ করার কে? মিষ্টি, তুই এগিয়ে যা, আমি তোর পাশে আছি। মেঘ মিষ্টির হাত থেকে মিষ্টির সানগ্লাসটা এক টানে নিয়ে নিজের চোখে দিয়ে গলা খাকারি দিয়ে ভাব নিয়ে বলল, আমি কিন্তু আবির ভাইয়ের হবু বউ। আবির ভাই আমায় আংটি পরিয়ে দিয়েছেন, তাহলে আমি কি ওনার হবু বউ হব না? মিনহাজ কপাল কুঁচকে তাকিয়ে আছে। তামিম হাসতে হাসতে বলল, নিশ্চিত রাতে স্বপ্ন দেখছিস? কাল আমাদের সামনে নিজের হাতে নিজের আংটি পরলি, এখন আসিস ভাব নিতে? মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, ভাব কেন নিব? ভাব কেন নিব? উনি বাসার সামনে গিয়ে আংটি নিজের হাতে পরিয়ে দিয়েছেন। ওরা কেউই বিশ্বাস করছে না। বন্যা মেঘের ভাবভঙ্গি দেখে আস্তে করে বলল, সত্যি পড়াইছেন? মেঘ উচ্চ স্বরে চেঁচিয়ে বলে, 100% সত্যি। মিনহাজ বিরক্তি স্বরে বলল, কোন হাতে পড়াইছেন? মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, বাম হাতে। মিনহাজ মাথা নিচু করে মাটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ হাসতে হাসতে বলল, বাম হাতে আংটি বললে বিয়ে হয় না। মেঘ ভেংচি কেটে বলল, আমায় এত কিছু বুঝতে হবে না। বিয়ে হয়েছে মানে হয়েছে, তোদের মানতে হবে না, আমি মানলেই হলো। তামিম বিড়বিড় করে বলল, তোর মাথা পুরো গেছে। মেঘদের দিনকাল ভালোই যাচ্ছে, কিন্তু আবিরের ক্রোধ কোনো মতেই কমছে না। আশেপাশে সব খোঁজ নিয়েছে, মেঘকে পার্সেলটা কে দিয়েছিল তার কোনো খবর পাচ্ছে না। শুক্রবার সন্ধ্যার পর আবির ছাদের সোফায় হেলান দিয়ে বসেছিল। তানভীর আবিরকে সারা বাড়ি খুঁজে অবশেষে ছাদে আসছে। আবিরের রাগান্বিত মুখ ও বিহর দেখে মোলায়েম কণ্ঠে শুধালো, কি হয়েছে ভাইয়া, আজ আড্ডা দিতে যাওনি? না, ভালো লাগছে না। কেন ভাইয়া? আবির ভারী কণ্ঠে বলল, ওরে পার্সেলটা কে পাঠিয়েছে এখনো জানতে পারলাম না। তোর বোনকে যতবার জিজ্ঞেস করি ও কেমন উল্টাপাল্টা উত্তর দেয়, ভালো লাগছে না আমার। তানভীর এক পা করে পেছাতে লাগলো। তানভীরের ভাব দেখে আবির থমথমে কণ্ঠে প্রশ্ন করলো, তোর আবার কি হয়েছে? তানভীর আবিরের থেকে 8-10 হাত দূরে গিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আসলে পার্সেলটা আমি পাঠিয়েছিলাম। বলে আবির দাঁড়াতেই তানভীর দৌড়াতে শুরু করে। তানভীরের পেছনে আবিরও ছুটছে। তানভীর দৌড়াতে দৌড়াতে নিচে আসছে। এদিকে সোফায় বাড়ির মহিলারা সহ মেঘ, মিম আদি বসেছিল। তানভীরকে দৌড়ে নামতে দেখে সবাই আতঙ্কিত হয়ে গেছে। তানভীরের পেছনে আবিরকে দেখে সহসা বসা থেকে দাঁড়িয়ে পড়েছে। তানভীর সোজা মেইন গেট পর্যন্ত চলে গেছে। দরজা খোলার চেষ্টা করছে যেন বাসা থেকে বেরিয়ে যেতে পারে, কিন্তু দরজা খোলার আগেই আবির চলে আসছে। আবির তানভীরের পিঠে 2-3টা থাপ্পড় মেরেছে। তানভীর সঙ্গে সঙ্গে বসে পড়েছে। যতটা ব্যথা পেয়েছে তার থেকেও বেশি চিৎকার করছে। আল্লাহ, আমি শেষ। হালিমা খান, মালিহা খান দুজনেই ছুটে এসে উত্তেজিত কণ্ঠে শুধালো, কি হয়েছে তোদের? তানভীরকে মারতেছিস কেন? মেঘ, মিমরাও ছুটে আসছে। মেঘ গম্ভীর কণ্ঠে বলল, ভাইয়াকে এভাবে মারছেন কেন? ব্যথা পাচ্ছে না? আবির ঠাট্টা স্বরে বলল, আহা গো, আসছে তাহার দরদি বোন। তোর ভাই যে অপরাধ করেছে তার জন্য ওরে সারাদিন পেটানো দরকার। কি করছে? তোদের বলা যাবে না। হালিমা খান করুণ কণ্ঠে বললেন, তানভীর কি করছে? খুব বড় অপরাধ করে ফেলছে। মামনির করুণ স্বর শুনে আবির তানভীরকে ছেড়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তোমাদের কাছে কিছুই না, কিন্তু আমার কাছে অনেক কিছু। হালিমা খান তানভীরকে উদ্দেশ্য করে বললেন, কি রে, কি করছিস তুই? তানভীর দাঁড়িয়ে আড়মোড়া ভাঙতে ভাঙতে বলল, তেমন কিছুই না, ভাইয়ার কলিজার হাত দিয়েছিলাম। বলেই তানভীর রুমের দিকে ছুটে গেছে। আবির নিচে দাঁড়িয়ে রাগান্বিত কণ্ঠে বলল, রুম থেকে বের হই, শুধু তোর খবর আছে। মালিহা খান সচেতন কণ্ঠে বললেন, আবির, কি হচ্ছে এসব? কিছু না। তানভীরের পেছনে লাগছিস কেন? আবির ভারী কণ্ঠে বলল, আমি ওর পেছনে লাগিনি আম্মু, ও আমার পেছনে লাগছে।
আর আমাদের দুই ভাইয়ের মধ্যে তোমরা ঢুইকো না প্লিজ। ঠিক আছে, ঢুকলাম না, তোদের যা মন চাই কর। ধন্যবাদ। আবির নিজের রুমে চলে গেছে। তানভীর কিছুক্ষণ পর রুম থেকে বের হয়েছে। ব্যালকনিতে মেঘকে পেয়ে ধীর কণ্ঠে শুধালো, ভাইয়া কোথায় রে? রুমে কেন? একটু দেখা করে আসি। ভাইয়া তুমি যাইও না, আবির ভাই তোমাকে মারবে। আরে না, কিছু করবে না। মেঘ বিড়বিড় করে বলল, যাও, মায়ের খাওয়ার শখ লাগছে, যখন খেয়ে আসো। তানভীর হেসে চলে গেছে। আবির দরজা থেকে গলা পর্যন্ত ঢুকিয়ে ডাকলো,